ভারত বাংলাদেশ দুই দেশকেই যেন মধ্যপ্রাচ্যের যুদ্ধ আস্তে আস্তে গ্রাস করছে। বাংলাদেশ তো মনে হয় ভারতের থেকেও বেশি ক্ষতিগ্রস্ত হবে। বাংলাদেশে ইতিমধ্যে স্কুল কলেজের ছুটি ঘোষণা দেওয়া হয়েছে যাতে বিদ্যুৎ অপচয় রোখা যায়। যে আগামী 2-1 দিনের মধ্যে যদি কমার্শিয়াল গ্যাসের আসা না শুরু করে, কলকাতা শহরের বুকে 1000 থেকে 1200 রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাবে। শেষ থেকে ছাড়বো ইরান বলছে। এটা কি হচ্ছে? টিয়ালা বলছে দাদা কমার্শিয়াল গ্যাস আসছে না, কমার্শিয়াল গ্যাস পুরোপুরি বন্ধ করে দিয়েছে। তো প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাবে, পরিবহন খরচা যখন বাড়বে প্রত্যেকটা জিনিসের দাম বাড়বে, আলু পেঁয়াজ আদা রসুনের দাম বেড়ে যাবে। এ তো সে কালিদাসের মতো ডালে বসে ডাল কাটছে। পেট্রোলিয়াম দ্রব্য কোন দেশের দরকার না হয়? মধ্যপ্রাচ্যে যুদ্ধের আজকে 11 দিন, কিন্তু সেই যুদ্ধের আজ এসে পড়েছে আমাদের ঘরের মধ্যে। তেল সংকট, গ্যাস সংকট, কি করে রান্না হবে বুঝতে পারছি না। আতঙ্ক বাড়ছে। ইতিমধ্যেই বলে দেওয়া হয়েছে 25 দিনের আগে কোনো গৃহস্থের বাড়ি থেকে গ্যাস বুক করা যাবে না। শুধু আমরা ভারতীয়রা নয়, এই একই জ্বালানি সংকট, এই একই গ্যাস সংকটে প্রতিবেশী বাংলাদেশও। ভারত বাংলাদেশ দুই দেশকেই যেন মধ্যপ্রাচ্যের যুদ্ধ আস্তে আস্তে গ্রাস করছে এই বাণিজ্যিক ভয়ঙ্কর সংকটের মুখে। যুদ্ধ যত দিকে বাড়ছে ততই আমাদের মতন এই দুই দেশও আক্রান্ত হয়ে পড়ছি। এই সামগ্রিক বিষয় নিয়ে এই জ্বালানি সংকট কিভাবে দুই উপমহাদেশের দুই প্রতিবেশী দেশের উপর প্রভাব ফেলছে, এই প্রাসঙ্গিক বিষয় নিয়ে আজকে আমরা প্রথম কলকাতায় আমাদের সঙ্গে রয়েছেন প্রথম কলকাতা ডেপুটি এডিটর পরমাশিস ঘোষ রায়। পরমাশিস, আপনাকে স্বাগত। পরমাশিস, যে বিষয়টা সবার আগে বলার, যে মধ্যপ্রাচ্যের এই ভয়ঙ্কর যুদ্ধ ভারত অন্যান্য দেশের মতোই ভারত বাংলাদেশ দুই প্রতিবেশী দেশের জ্বালানিরও প্রভাব ফেলছে। রান্নার গ্যাসের লম্বা লাইন হয়ে যায়, গ্যাস তেল আনতে গেলে তেলের পেট্রোল পাম্পে লম্বা লাইন পড়ে যাচ্ছে। বাংলাদেশের বহু গাড়ি চলে গ্যাসের ওপরে, ভারতেও গ্যাসের ওপরে। কিভাবে এই সংকটটা দুই দেশের অর্থনীতিরও প্রভাব ফেলছে, কি বলবেন? দেখো, এখন তো একটা সংকট তৈরি হয়েছে। আমি ভাবছি আজকে এই মার্চ মাসের 11 তারিখ, এই মার্চ মাস শেষ হলে পরেই কিন্তু আমাদের প্রত্যেকের, আমরা এখন এটা বিলাসিতা না, এটা অপরিহার্য হয়ে উঠেছে। শীততাপ নিয়ন্ত্রিত মেশিন, এসি মেশিন, ফ্রিজের ঠান্ডা জল, এগুলো কিন্তু আমাদের কাছে এখন আর বিলাসিতা নয়, এটা একটা অপরিহার্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই জায়গা থেকে আমার মনে হচ্ছে আমরা একেবারে সংকটে অলরেডি পড়ে গেছি। 25 দিনে গ্যাস দেওয়া হবে বলছে, সেটা কিন্তু তুমি জানো, আমি কিছুক্ষণ আগেও হিন্দুস্তান পেট্রোলিয়ামের যে এজেন্সি গুলো আছে, আমাদের সোদপুরে ট্রাফিক মোড়ের একটি অফিসে গেছিলাম। সেখানে অন্তত 100-5 লোক লাইনে দাঁড়িয়ে রয়েছে, গ্যাস বুকিং করতে পারছি না এই অভিযোগ নিয়ে। গ্যাস বুকিং এর নাম্বার ইতিমধ্যে চেঞ্জ হয়েছে, তারাও কোনো সদর্থক উত্তর দিতে পারছে না। এই পরিস্থিতি চললে আগামী দিন যে কি হবে, তুমি জানো যে বাংলাদেশে ইতিমধ্যে স্কুল কলেজের ছুটি ঘোষণা দেওয়া হয়েছে যাতে বিদ্যুৎ অপচয় রোখা যায়, কেননা এরপরে কিন্তু বিদ্যুতেও টান পড়বে। সেই জায়গা থেকে খুবই সংকটময় পরিস্থিতি। যে নৃশংসতার ছবি আমরা মধ্যপ্রাচ্যে দেখছি, আমার এখন মনে হচ্ছে এই যুদ্ধটা কেন করা হচ্ছে। এই যুদ্ধের মধ্য দিয়ে কিছু সৃষ্টি হচ্ছে, কিছু পাওনা পাচ্ছে, কেউ কিছু কি সংগ্রহ করছে, কিছু কি জয় করছে। এটা কিসের জয়? এটা তো ধ্বংসকে আহ্বান করে নিয়ে আসা হচ্ছে। আর ইসরায়েল যতটা দাপট দেখাচ্ছে, ইরান ততটা তেজ দেখাচ্ছে। মরে গিয়েও মরবো না, যুদ্ধ আমরা চালিয়ে যাব। তার মধ্যে মদদ দিচ্ছে মার্কিন প্রেসিডেন্ট। এটা কোন সভ্যতার উন্নয়ন? সভ্যতা তো সংকটে, সভ্যতা তো নৃশংসতায়, সভ্যতা তো অর্থনৈতিক কাঠামোকে ভেঙে দেওয়ার একটা প্রবল। ইতিমধ্যেই তুমি জানো যে গোটা বিশ্বে, ভারতে এবং বাংলাদেশেও সব জায়গায় শেয়ারে একটা ভয়াবহ ধস নামা শুরু করেছে। আমরা কোথায় যাব, কার কাছে যাব? আল জাজিরা বলছে এই সংঘাত শুধু সামরিক লড়াই নয়, এটি একটি মানবিক সংকট, অর্থনৈতিক সংকট। আন্তর্জাতিক কূটনীতিকরা বলছে, কূটনৈতিকরা মানে আন্তর্জাতিক যারা কূটনীতিক, তারা এখন একটা পরীক্ষার মুখে এসে দাঁড়িয়েছে। কি করবে তারা ভেবে পাচ্ছে না। আমি ঢাকায় গেছিলাম, চাঁদপুরে গেছিলাম, সেখানে গ্যাস পাইপ লাইনে আসে বাড়িতে বাড়িতে। আমাদের কলকাতা শহরেও কিছু কিছু জায়গায় ইতিমধ্যে চালু হয়েছে। আমরা যদি রান্নার গ্যাস না পাই, কয়লা যদি না পাই, বিদ্যুৎ ঘাটতি যদি হয়, সামনে গ্রীষ্মের দাবদাহ আসছে,
অলরেডি তুমি জানো যে গতকাল কলকাতার হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে মিস্টার পোদ্দার জানিয়েছেন যে আগামী 2-1 দিনের মধ্যে যদি কমার্শিয়াল গ্যাসের আসা না শুরু করে কলকাতা শহরের বুকে 1000 থেকে 1200 রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাবে। ব্যাঙ্গালোরে অলরেডি চালু হয়ে গেছে, মহারাষ্ট্রে চালু হয়ে গেছে, কেরলে শুরু হয়ে গেছে। অর্থনীতি ভেঙে পড়বে। কতজন মানুষ সরকারি চাকরি করে? অবিলম্বে ঠিক এই জায়গাটাই পরমাশিস আমরা আমাদের দর্শকদের দেখাতে চাই কিভাবে এই ভয়ঙ্কর সংকট, জ্বালানি সংকট গোটা বিশ্বময়, ভারত বাংলাদেশের পাশাপাশি গোটা বিশ্বময় ছড়িয়ে পড়ছে এবং ভয়ঙ্কর দিকে এগোচ্ছি। আমাদের নিউজ ডেস্কের তৈরি করা একটি প্রতিবেদন দর্শকদের জন্য। যুদ্ধের 10ম দিন পেরিয়ে গেল, মধ্যপ্রাচ্যের আকাশে আরো ঘন হচ্ছে সংকটের কালো মেঘ। একদিকে জ্বালানি স্থাপনায় হামলা, অন্যদিকে বিশ্ববাজারে তেলের দাম লাফিয়ে বাড়ছে। ইরানের তেলের ডিপো আর রিফাইনারিতে আগুন, আকাশ ঢেকে যাচ্ছে কালো ধোঁয়ায়। বিশেষজ্ঞরা বলছেন এই ধোঁয়া থেকে বাড়তে পারে ভয়াবহ বায়ু দূষণ, থাকছে অম্লীয় বৃষ্টিরও আশঙ্কা। ইতিমধ্যেই হাজার হাজার মানুষ আহত বলে দাবি, ক্ষতিগ্রস্ত হাসপাতাল, স্বাস্থ্য কেন্দ্র। যুদ্ধের 10ম দিন পেরিয়ে যদি এই ছবি হয় তাহলে সামনে অপেক্ষা করছে কত বড় বিপর্যয়। যুদ্ধ শুধু মিসাইলের শব্দে হয় না, যুদ্ধ কখনো আকাশে কালো ধোঁয়া হয়ে নামে, কখনো হাসপাতালের করিডোরে রক্ত হয়ে জমে, আবার কখনো শেয়ার বাজারে আতঙ্ক হয়ে ছড়িয়ে পড়ে। ইরান ইসরায়েল সংঘাতের 10ম দিনে প্রশ্ন এখন শুধু কে কাকে আঘাত করলো সেটা নয়, প্রশ্ন হলো এই যুদ্ধ কত দ্রুত সাধারণ মানুষের শ্বাস, শরীর, খাবার, জ্বালানি আর অর্থনীতিকে গ্রাস করছে। মধ্যপ্রাচ্যে টানা 10 দিন পার হয়ে গিয়েছে, জ্বলছে যুদ্ধের আগুন। ইরান ও ইসরায়েলের সংঘাত এখন আর শুধু সামরিক লড়াইয়ে সীমাবদ্ধ নেই, এর প্রভাব একসঙ্গে পড়ছে 3টি বড় জায়গায়: পরিবেশে, স্বাস্থ্য ব্যবস্থায় আর বিশ্ব অর্থনীতিতে। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে ইসরায়েল প্রথমবারের মতো ইরানের তেল সংরক্ষণাগার ও রিফাইনারি লক্ষ্য করে হামলা চালিয়েছে। তেহরান ও আলবোরোজ অঞ্চলে জ্বালানি স্থাপনায় আগুনের পর বিশাল কালো ধোঁয়ার মেঘ তৈরি হয়েছে। একই সময় বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড প্রায় $119.5 পর্যন্ত উঠেছে, আর ভারতীয় শেয়ার বাজারও তীব্র ধাক্কা খেয়েছে। ওদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরো কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছেন, আর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়ে দিয়েছেন তেহরান আত্মসমর্পণের পথে হাঁটবেন না। ফলে যুদ্ধ থামার কোনো স্পষ্ট লক্ষণ এখনো নেই। ইরানের জ্বালানি অবকাঠামো এখন বড় টার্গেট। বর্তমানে সবচেয়ে উদ্বেগের জায়গা হলো ইরানের জ্বালানি অবকাঠামো। তেহরান এবং আলবোরোজ অঞ্চলে তেল সংরক্ষণাগার, ডিপো ও রিফাইনারিতে হামলার পর বিশাল আগুন দেখা গেছে। বিশ্লেষকদের মতে ইরানের জ্বালানি সক্ষমতাকে চাপে ফেলাই এখন বড় সামরিক কৌশলগুলোর একটি হয়ে উঠছে। এই হামলার সরাসরি প্রভাব পড়ছে সাধারণ মানুষের জীবনেও। জ্বালানি সরবরাহ, পরিবহন, বিদ্যুৎ উৎপাদন সবকিছুতেই বাড়ছে অনিশ্চয়তা। কালো ধোঁয়া, বিষাক্ত গ্যাস আর অম্লীয় বৃষ্টির আশঙ্কা। তেলের ডিপো বা জ্বালানি স্থাপনায় বড় বিস্ফোরণ হলে বিপুল পরিমাণ সালফার ডাই অক্সাইড ও নাইট্রোজেন অক্সাইডের মতো গ্যাস বাতাসে ছড়িয়ে পড়তে পারে। মার্কিন পরিবেশ সংরক্ষণ সংস্থা ইপিএ বলছে এই গ্যাসগুলো জলীয় বাষ্প, অক্সিজেন ও অন্য রাসায়নিকের সঙ্গে বিক্রিয়া করে সালফিউরিক ও নাইট্রিক অ্যাসিড তৈরি করতে পারে, যেখান থেকে অম্লীয় বৃষ্টির সৃষ্টি হয়। তাই এখনই অ্যাসিড বৃষ্টি হচ্ছে নিশ্চিতভাবে বলা না গেলেও অম্লীয় বৃষ্টি ও তীব্র বায়ু দূষণের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই ধরনের দূষণে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে শিশু, বয়স্ক মানুষ আর যাদের আগে থেকেই অ্যাজমা, শ্বাসকষ্ট বা ফুসফুসের সমস্যা রয়েছে। ত্বকে জ্বালা, চোখে অস্বস্তি, কাশি, শ্বাস নিতে কষ্ট এসব সমস্যা দ্রুত বাড়তে পারে। তাই যুদ্ধক্ষেত্রের বাইরে থেকেও পরিবেশগত বিপর্যয় মানুষের শরীরে সরাসরি আঘাত হানতে শুরু করে। স্বাস্থ্য ব্যবস্থার ওপর বাড়ছে চাপ। এই যুদ্ধের আরেকটি ভয়ঙ্কর দিক হলো স্বাস্থ্য খাতের ক্ষতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে 5ই মার্চ পর্যন্ত ইরানে অন্তত 13টি স্বাস্থ্যসেবা স্থাপনায় হামলা যাচাই করা হয়েছে। অর্থাৎ যুদ্ধে শুধু মানুষ নয়, চিকিৎসার জায়গাগুলিও এখন নিরাপদ নয়। অন্যদিকে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে বিভিন্ন মাধ্যমে বলা হয়েছে 2000-এর বেশি আহত হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের অনেকেই বোমা হামলা, ক্ষেপণাস্ত্র বিস্ফোরণ, ধ্বংসস্তূপে চাপা পড়া আর ধোঁয়া দূষণজনিত শ্বাসকষ্টে ভুগছেন। অর্থাৎ যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে ততই হাসপাতালের ওপর চাপ বাড়ছে। ডাক্তার, ওষুধ, শয্যা, জরুরি সেবা সব কিছুর ওপর চাপ বাড়ছে একসঙ্গে। সাধারণ মানুষের জীবন থেকে হারিয়ে যাচ্ছে নিরাপত্তা।
যুদ্ধের প্রকৃত মূল্য দেয় সাধারণ মানুষ। তেহরান ও আশপাশের এলাকায় হামলার পর বহু মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে এলাকা ছাড়ছে। হু সংক্রান্ত রয়টার্স কভারেজে বলা হয়েছে, সংঘাতের প্রথম দিকে আনুমানিক 1 লক্ষ মানুষ সরে গেছে বা পালিয়েছে। বাড়িঘর ভেঙে পড়ছে, অনেকে শহর ছাড়ছে, অনেকে আবার হাসপাতাল বা আশ্রয় কেন্দ্রে ঠাঁই খুঁজছে। এটাই যুদ্ধের আসল মুখ, শুধু ফ্রন্টলাইনের লড়াই নয়, বরং প্রতিদিনের জীবন ভেঙে পড়া। অর্থনীতিতে আগুন, তেল, বাজার, মুদ্রা। যুদ্ধের আগুন এখন শুধু মধ্যপ্রাচ্যে নয়, বিশ্ববাজারেও ছড়িয়ে পড়ছে। রয়টার্স বলছে, 9 মার্চ ব্রেন্ট ক্রুড প্রায় $119.5 প্রতি ব্যারেল পর্যন্ত উঠে যায়, যা প্রায় 4 বছরের সর্বোচ্চের কাছাকাছি। এর সবচেয়ে বড় ধাক্কা খাচ্ছে জ্বালানি আমদানি নির্ভর দেশগুলো, বিশেষ করে ভারত। ভারতীয় বাজারেও আতঙ্কের চিত্র স্পষ্ট। রয়টার্সের হিসেব অনুযায়ী 9 মার্চ নিফটি 50 সূচক 1.73% এবং সেন্সেক্স 1.71% পড়ে যায়। বাজার 1 বছরের নিম্ন স্তরের দিকে নেমে যায়। আর বাড়তে থাকে মুদ্রাস্ফীতি, আমদানি খরচ ও রুপির ওপর চাপ নিয়ে উদ্বেগ। অর্থাৎ ইরানে হামলা মানে শুধু তেহরানের সমস্যা নয়, এর ঢেউ এসে লাগে মুম্বাইয়ের বাজারেও। দামের চাপে পড়ে সাধারণ ভোক্তাও। সামনে কি? এই মুহূর্তে সবচেয়ে বড় অনিশ্চয়তা হলো, যুদ্ধ কি আরও ছড়াবে? কারণ জ্বালানি অবকাঠামো, আঞ্চলিক নিরাপত্তা, হরমুজ প্রণালী, বিশ্ববাজার সবকিছু এখন একই সুতোয় বাঁধা। আল জাজিরার বিশ্লেষণ বলছে, সংঘাত দীর্ঘ হলে জ্বালানি সরবরাহ ও বাজারের ওপর চাপ আরও বাড়তে পারে। যদি হামলা আরও বড় আকার নেয়, তাহলে শুধু সামরিক ক্ষয়ক্ষতি নয়, মানবিক, পরিবেশগত ও অর্থনৈতিক বিপর্যয়ও বহু গুণ বেড়ে যেতে পারে। যুদ্ধের 10ম দিনে দাঁড়িয়ে এখন একটা বিষয় পরিষ্কার, এই সংঘাত আর কেবল ইরান বনাম ইসরায়েলের সীমায় আটকে নেই। এটা এখন মানুষের শ্বাসের সংকট, হাসপাতালের সংকট, জ্বালানির সংকট আর বিশ্ব অর্থনীতির সংকট। আজ তেহরানের আকাশে যে কালো ধোঁয়া উঠছে, তার ছায়া পড়ছে বিশ্ববাজারে। আজ যে আগুন তেলের ডিপোতে জ্বলছে, তার তাপ পৌঁছে যাচ্ছে সাধারণ মানুষের পকেটেও। আর তাই প্রশ্নটা এখন শুধু যুদ্ধ কে জিতবে? না, তা নয়। প্রশ্ন হলো, এই যুদ্ধ থামার আগেই পৃথিবীকে আর কত বড় মূল্য দিতে হবে? যে কথা আমরা বলছিলাম, আমরা দেখলেন আমাদের এই প্রতিবেদনটি। পরবর্তী আবার আমরা আলোচনায় ফিরে আসি। এই জ্বালানি সংকট শুধু নয়, জ্বালানি সংকট মধ্যবিত্তের হেসেলে যেমন আঘাত এনেছে, তেমনি পরিবহনের ক্ষেত্রেও ভয়ঙ্কর প্রভাব ফেলছে। বিমান উড়ান পরিষেবা, দুই দেশের, ভারত বাংলাদেশ দুই দেশের উড়ান পরিষেবা ভয়ঙ্করভাবে ব্যাহত হচ্ছে, আটকে পড়ছে। এমনিতেই যোগাযোগের ভিসা দেওয়া নেওয়ার ক্ষেত্রে একটা সমস্যা ছিলই। যখন কিছুটা স্বাভাবিক হতে যাচ্ছে, ঠিক তখনই এই বিমান পরিষেবাটাও বন্ধ হতে চলেছে। দাম বাড়ছে টিকিটের, গোটা বিশ্বময় টিকিটের দাম বাড়ছে। কিভাবে দেখছেন এই বিষয়টি? দেখো, এই জায়গা থেকে সরাসরি এফেক্টেড হবে আমরা তো হবই। আমরাও কলকাতা থেকে চেন্নাইয়ে চিকিৎসা করাতে যাই, ব্যাঙ্গালোরে চিকিৎসা করাতে যাই, টাটা মেমোরিয়ালে মুম্বাইতে যাই। ঠিক তেমনি ভাবে কিন্তু ঢাকা থেকে বহু মানুষ চিকিৎসা করাতে আসে। এই অন্তর্বর্তী সরকারের এই সময়কালেও কিন্তু মেডিকেল ভিসা চালু ছিল। তুমি জানো যে, আমি যতদূর জানি যে ঢাকা থেকে কলকাতা বিমান বাংলাদেশে 7 থেকে 8 হাজার টাকার মধ্যে টিকিট বোধহয় পড়ে। সেই জায়গায় এই টিকিট যদি বেড়ে যায়, সাধারণ মানুষ চিকিৎসা করাতে এসে, তুমি জানো যে হোটেল ভাড়া বেড়ে যাবে, হোটেলে গ্যাস সাপ্লাই নেই, তারা একটা অন্য রকম। আমি কিছুদিন আজকে সকালবেলায় আমি নিউ মার্কেটের একজন হোটেল ব্যবসায়ীর সাথে কথা বলছিলাম, বলছে সবকিছু দাম বেড়ে যাবে। ন্যূনতম বাস ভাড়া বেড়ে যাবে, বাসে যে চড়ে লোকে কলকাতায় যায়, বাস ভাড়া বেড়ে যাবে। ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে। সবাই যদি কাঁধে কাঁধে হাত রেখে আন্তর্জাতিকভাবে এর মোকাবিলাতে সরব না হয়, এই যুদ্ধের বিরুদ্ধে, যে অবিলম্বে থামুন, জেদ থামান, গায়ের জড়ি থামান, এই লড়াই থামান। ইতিমধ্যে ইরানে 1200 মানুষ মারা গেছে, হাজার মানুষ বাইরে। ইরানের রাস্তাঘাট জ্বলছে। ইরানও কিন্তু ড্রোন চালিয়ে যাচ্ছে, সব জায়গায় ধ্বংসলীলা চলছে। ইসরায়েলও করছে, ইরানও করছে পাল্টা। আমি করলে তুমি কেন করবে না বাবা? সেখানে মদদ দিচ্ছে, শেষ থেকে ছাড়বো ইরান বলছে। এটা কি হচ্ছে? আমরা কোন সভ্যতার সংকটে, আমরা কোন সভ্যতার পথে এগোচ্ছি? এটা একটা সংকট তৈরি করছে নতুন করে। আর এই সংকটে যেন দুই দেশকে, দুই প্রতিবেশী দেশের মানুষ, যে আমরা যে বারবার প্রথম কলকাতার মাধ্যমে আমরা দুই দেশের ভ্রাতৃত্বের কথা, মৈত্রীর কথা বলে থাকি, এই সংকটে যে আমরা দুই দেশ সমানভাবে ক্ষতিগ্রস্ত, সমানভাবে আক্রান্ত, এটা বোধহয় আবার প্রমাণিত হলো। দেখো, গতকালকে আসাম থেকে 5,000 টন ডিজেল পাঠানো হয়েছে।
এটা তো ভারত তো বাংলাদেশের পাশে থাকার বার্তা, এটা একটা বাস্তবিক বার্তা এবং এটার প্রয়োজন। যদিও এই চুক্তি আগে করা ছিল, কিন্তু ভারত সরকার বাংলাদেশ সরকারের পাশে দাঁড়ালো। বাংলাদেশে এখন সংকট, কিন্তু আমরাও যদি তেল না পাই, তাহলে আমরা তখন কোথা থেকে দেব? এখন আমাদের আমাদের উভয় সংকট। আমাদের বাংলাদেশের পাশে বাংলাদেশে থাকার বার্তা তো ভারত সরকার দেবেই, কিন্তু বিষয়টা হচ্ছে আমরা যদি না পাই, খুব সিরিয়াস। আমি কালকে রাত্রে একটা মিষ্টির দোকানে গেছিলাম, সে মিষ্টিওয়ালা বলছে দাদা কমার্শিয়াল গ্যাস আসছে না, কমার্শিয়াল গ্যাস পুরোপুরি বন্ধ করে দিয়েছে। যেটা আপনি বলছিলেন, সরাসরি আমরা আক্রান্ত হওয়ার পথে। যেটা আপনি আমাদের কথার প্রথমে বলছিলেন যে বাংলাদেশ থেকে প্রচুর মানুষ এদেশে আসেন চিকিৎসার জন্য, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাবে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাবে, পরিবহন খরচা যখন বাড়বে, প্রত্যেকটা জিনিসের দাম বাড়বে, আলু পেঁয়াজ আদা রসুনের দাম বেড়ে যাবে। এই আপনার কথার রেস ধরেই আমরা দর্শকদের একটা জিনিস দেখাতে চাই, আমাদের আরেকটি প্রতিবেদন দেখাতে চাই। এই বিমান ভাড়া বেড়ে যাওয়ার ফলে ভারত বাংলাদেশ দুই প্রতিবেশীর কিভাবে আক্রান্ত হচ্ছেন, কিভাবে সমস্যায় পড়ছেন, কি বিপুল হারে বিমান উড়ান পরিষেবা ব্যাহত হচ্ছে। দেখুন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব এবার আমার আপনার পকেটে। কেন বলছি জানেন? একদিকে যেমন তেল, গ্যাস সবকিছুর দাম বাড়তে চলেছে, অন্যদিকে তেমন আকাশপথে যাত্রার দামও বাড়তে চলেছে এবার। শুধু তাই নয়, বাড়ি ফেরা বা গন্তব্যে যাওয়াও এক প্রকার অনিশ্চিত হয়ে পড়েছে। আপনি যদি ভাবেন এটা শুধু ইরান, ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের যুদ্ধ, তাহলে ভুল করবেন। কারণ এই যুদ্ধের আগুন শুধু মরুভূমিতে জ্বলছে না, এটা পৌঁছে গেছে আপনার টিকিটে, আপনার যাত্রাপথেও। যুদ্ধটা শুরু হয়েছে মধ্যপ্রাচ্যে ঠিকই, কিন্তু তার ধাক্কা লেগেছে গোটা বিশ্বের আকাশপথে। মিসাইল ছুড়ছে কারা? ইরান, ইসরায়েল আর যুক্তরাষ্ট্র। কিন্তু ভুগছে কারা? গোটা বিশ্বের সাধারণ মানুষ। এটাই আজকের সবচেয়ে বড় সত্য। রয়টার্স জানাচ্ছে 28শে ফেব্রুয়ারির পর থেকে মধ্যপ্রাচ্য জুড়ে 20,000-এরও বেশি ফ্লাইট বাতিল হয়েছে। 28শে ফেব্রুয়ারির পর থেকে মধ্যপ্রাচ্য জুড়ে 20,000-এর বেশি ফ্লাইট বাতিল হয়েছে। একই সঙ্গে বহু রুট বন্ধ, বহু ফ্লাইট ঘুরপথে চলতে বাধ্য হয়েছে, আর হাজার হাজার যাত্রী বিশ্বের বিভিন্ন বিমানবন্দরে আটকে পড়েছেন। এই যুদ্ধ দেখিয়ে দিল আজকের পৃথিবীতে কেউ একা যুদ্ধ করে না। একটি মিসাইল ছোড়া হয় এক দেশে, কিন্তু তার অভিঘাত পৌঁছে যায় অন্য দেশের বিমানবন্দরে, অন্য মানুষের ছুটিতে, অন্য কারো চাকরিতে যোগ দেওয়ার দিনে, অন্য কারো চিকিৎসার সফরে। মধ্যপ্রাচ্যের আকাশপথ আজ বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ করিডোর। এই করিডোর দিয়ে এশিয়া, ইউরোপ, আফ্রিকা 3 মহাদেশের বড় অংশের বিমান চলাচল হয়। তাই ইরান, ইরাক, ইসরায়েল, কাতার, কুয়েত, বাহরিন, সংযুক্ত আরব আমিরাত, সিরিয়া, জর্ডান ঘিরে আকাশপথে নিষেধাজ্ঞা বা ঝুঁকি তৈরি হওয়া মানেই বিশ্ব বিমান পরিষেবায় বড় ধাক্কা। তুরস্ক নিজেই ইরান, ইরাক, সিরিয়া, লেবানন, জর্ডান সহ একাধিক দেশে ফ্লাইট স্থগিত করেছিল। পরে কাতার, কুয়েত, বাহরিন এবং ইউএইতেও ফ্লাইট বন্ধের সিদ্ধান্ত নেয়। এবার আসি ভারতে। ভারতের সমস্যা দ্বিগুণ। একদিকে পাকিস্তানের আকাশপথ ব্যবহার করতে না পারার পুরনো চাপ, অন্যদিকে এখন ইরান যুদ্ধের জেরে মধ্যপ্রাচ্যের রুটও অনিশ্চিত। রয়টার্সের হিসেব অনুযায়ী গত 10 দিনে এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগোর মধ্যপ্রাচ্য, ইউরোপ ও উত্তর আমেরিকাগামী 1230টি নির্ধারিত ফ্লাইটের 64% হয় বাতিল হয়েছে, নয়তো বদলাতে হয়েছে। কিছু রুটে 2 ঘন্টা পর্যন্ত বাড়তি সময় লেগেছে। দিল্লি নিউ ইয়র্কের একটি ফ্লাইট 22 ঘন্টা লেগেছে, কারণ সেটিকে মাঝপথে থামাতে হয়েছে। একই প্রতিবেদনে বলা হয়েছে পাকিস্তানের আকাশপথ বন্ধ থাকায় এয়ার ইন্ডিয়ার সম্ভাব্য বার্ষিক ক্ষতি $600 মিলিয়ন পর্যন্ত হতে পারে। আর এই যুদ্ধ সেই চাপকে আরো বাড়িয়ে দিয়েছে। এই ধাক্কা কলকাতাতেও স্পষ্ট। টাইমস অফ ইন্ডিয়া জানাচ্ছে, যুদ্ধ শুরুর পর কলকাতা বিমানবন্দরে আন্তর্জাতিক যাত্রী সংখ্যা দৈনিক 6,000-এর বেশি থেকে কমে 4,000-এর সামান্য ওপরে নেমে এসেছে। 3রা মার্চ তা দাঁড়ায় 3,676। আন্তর্জাতিক ফ্লাইটের দৈনিক ওঠানামাও 46 থেকে 34-এ নেমে এসেছে। মোট যাত্রী সংখ্যা দৈনিক 5,000 থেকে 10,000 পর্যন্ত কমেছে। অর্থাৎ যুদ্ধ ইরানে, কিন্তু তার ধাক্কা লেগেছে কলকাতার টার্মিনালে। এবার বাংলাদেশের মানুষও এই আকাশ যুদ্ধের বাইরে নেই। কারণ মধ্যপ্রাচ্য শুধু ট্রানজিট নয়, এটা বাংলাদেশি শ্রম বাজার, প্রবাসী যোগাযোগ আর আন্তর্জাতিক যাত্রার বড় পথ। ঢাকা কেন্দ্রিক বহু যাত্রী গালফ হাবের ওপর নির্ভর করেন, ফলে ওই করিডোরে ফ্লাইট কমে গেলে বাংলাদেশি যাত্রীরাও সরাসরি বিপদে পড়েন। কানেকশন মিস হয়, ভাড়া বাড়ে, অনিশ্চয়তা বাড়ে, যাত্রা দীর্ঘ হয়।
কলকাতার প্রতিবেদনেও ধরা পড়েছে ঢাকা কলকাতা রুটের ভিসা জটিলতা আর গালফ ক্যারিয়ারের পরিষেবা কমে যাওয়ায় পুরোপুরি পূর্বাঞ্চলীয় আকাশপথে চাপ বেড়েছে। আর অর্থনৈতিক ক্ষতি, একক বৈশ্বিক সংখ্যা এখনো নেই, তবে সংকেত ভয়ঙ্কর। ইউজিআর বলেছে শুধু এই অস্থিরতার জেরে তাদের মুনাফার প্রায় $58 মিলিয়ন ধাক্কা লাগবে। রয়টার্স আরও জানাচ্ছে জেট ফুয়েলের দাম বাড়ছে, এয়ারলাইনগুলো ভাড়া বাড়ানোর কথা ভাবছে, আর দীর্ঘ রুট মানে বেশি জ্বালানি, বেশি অপারেটিং খরচ, বেশি অনিশ্চয়তা। অর্থাৎ যুদ্ধের বিল শুধু রাষ্ট্র দিচ্ছে না, এয়ারলাইন দিচ্ছে, যাত্রী দিচ্ছে, বাজার দিচ্ছে। সবচেয়ে কষ্টের জায়গাটা কোথায় জানেন? বিমানবন্দরের অপেক্ষা কক্ষে। কারো হাতে বোর্ডিং পাস আছে কিন্তু ফ্লাইট নেই, কারো ভিসা আছে কিন্তু রুট নেই, কারো গন্তব্য আছে কিন্তু পৌঁছানোর নিশ্চয়তা নেই। তাই এই ভিডিওর সবচেয়ে বড় কথা একটাই, যুদ্ধ কখনো শুধু যুদ্ধক্ষেত্রে আটকে থাকে না। ইরান, ইসরায়েল আর যুক্তরাষ্ট্র মিসাইল ছুড়ছে, কিন্তু সেই সিদ্ধান্তের মূল্য দিচ্ছে ভারত, বাংলাদেশ, নিরপেক্ষ দেশগুলো, আর সবচেয়ে বেশি দিচ্ছে সাধারণ মানুষ। আর সেই কারণেই এটা শুধু মধ্যপ্রাচ্যের যুদ্ধ নয়, এটা আজ গোটা বিশ্বের আকাশপথের সংকট। আমরা আবার আলোচনায় ফিরে আসি বড়মাসিস। দেখুন, এই যে মধ্যপ্রাচ্যের সংকট, পাশের বাড়িতে আগুন লাগলে, পাশের বাড়িতে ঝগড়া হলে আর নিজের গায়েও আসে, এটা বোধহয় এই যুদ্ধ, এই সংকট আবার দেখিয়ে দিচ্ছে। এবং একদমই তাই। তুমি দেখো, তুমি যদি বাংলাদেশের ভৌগোলিক পরিবেশটা দেখো, আমাদের এখানে এত তো মানে বাংলাদেশে তুমি বরিশালে যাও বা ঢাকা থেকে তুমি সদরঘাট দিয়ে বিভিন্ন জায়গায় তুমি যেতে পারো। বাংলাদেশে ডিজেলটার কি পরিমাণ দরকার হয়, সেখানে জলপথেই ম্যাক্সিমাম মানে যাতায়াত বিষয়টা ভীষণ কার্যকরী ব্যাপার। সেখানে ডিজেলটা মাস্ট। বাংলাদেশ তো মনে হয় ভারতের থেকেও বেশি ক্ষতিগ্রস্ত হবে। খুব প্রয়োজনীয় জিনিস। কেউ ভাবছে না যে আমার ক্ষমতা আছে বলে আমি ক্ষমতা জাহির করব, কিন্তু সবাই যে সবার। আর বিষয়টা হচ্ছে এই পেট্রোলিয়াম জাত দ্রব্য, এ তো সে কালিদাসের মতো ডালে বসে ডাল কাটছে। পেট্রোলিয়াম দ্রব্য কোন দেশের দরকার না হয়? ঠিক এখানটাই পরমাশিস আমরা আবারও বলছি, এই সংকট যেটা মধ্যপ্রাচ্যের যুদ্ধ, কিন্তু ওইখানে ঘটলেও উপমহাদেশও তার ভয়ঙ্কর আজ আসছে। ভারত, অবশ্যই বাংলাদেশ, পাকিস্তানের মতন দেশেও ভয়াবহ প্রভাব পড়ছে। ভারত যে জিনিসটার তুমি দখল নেবে, যে জিনিসটার তুমি দখল নিতে চাইছো, সেটাকেই তুমি ধ্বংস করতে চাইছো। আখেরে কি লাভ কিছু হচ্ছে? তোমার আস্ফালন, তোমার হুমকি, তোমার যুদ্ধ ঘোষণা, তোমার পাশে থাকার বার্তা সরাসরি বিশ্ববাসী এফেক্টেড হচ্ছে। আমরা একদিকে একদমই প্রবাসী, আমরা তো থামুক, শান্তি ফিরুক যেমন আশা করব, সে প্রার্থনা করব। একই রকম ভাবে আমরা দুই প্রতিবেশী, ভারত বাংলাদেশ দুই প্রতিবেশী, এই সংকটে, এই গ্যাস জ্বালানি সংকটে একে অপরের পাশে দাঁড়াবে। ভারত অবশ্যই দাঁড়াতে হবে, কিন্তু আমাদের সমস্ত নাগরিকদের, আমাদেরকে, আমার তোমাকে বলা, তুমি আমাকে বলা, আমরা এখন যতটা পারবো সাশ্রয়ের দিকে সংযমী হয়ে গ্যাস ব্যবহার করতে হবে। গ্যাসের চুলা চালিয়ে রেখে যতটুকু, আমি তো আমার বাড়িতে যিনি রান্না করে তাকে আমি বলে দিয়েছি এখন প্রেসার কুকারে রান্না করুন। বাস্তব, বেশি গ্যাস নষ্ট করা যাবে না। ডবল সিলিন্ডার হোক গিয়ে 25 দিনের দেখে আসলাম তো দাঁড়িয়ে থেকে। সাশ্রয়ী হয়ে পেট্রোল জাতীয় দ্রব্য, তুমি জানো আমাদের সোদপুরে পেট্রোল পাম্পে বাইক আলাদা 3 লিটারের বেশি পেট্রোল দিচ্ছে না। প্রত্যেকটা পেট্রোল পাম্পে দিনে 3 বার করে পেট্রোলের গাড়ি আসে, 1 বার করে গাড়ি আসছে। ঠিক এই জায়গা থেকেই আমরা বলতে চাই, দুই দেশের পাশে থেকে, দুই দেশ পাশে থেকে যাতে আগামী দিনে একে অপরের সঙ্গে হাত মিলিয়ে সংকট মোচন করে এগিয়ে যেতে পারে, এই আশা রেখেই আগামী দিনের জন্য তাকিয়ে থাকা ছাড়াই বলে আমাদের আর কোনো হাতে উপায় নেই। যেভাবে যুদ্ধ এগিয়ে চলেছে, আমাদের আজকের সামগ্রিক আলোচনা, এই যুদ্ধ মধ্যপ্রাচ্যে ঘটলেও ভারত বাংলাদেশের উপরেও প্রভাব পড়ছে, এই বিষয়টি আপনারা কিভাবে দেখছেন? এই সংকটে একে অপরের পাশে রয়েছে দুই দেশ, কিভাবে দেখছেন? আমাদের মতামতের সঙ্গে আপনাদের মত মিলুক বা আপনারা ভিন্ন মত পোষণ করুন, আমাদের লিখে জানান। আর আপনাদের মতামতই আমাদের এগিয়ে চলার অন্যতম শক্তি। নমস্কার।